আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তারবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অ্যাক্সেসের মাঝে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে আমাদের সকলের সবচেয়ে প্রিয় মেন্টর ডক্টর আবু পারভেজ স্যার। আজকে আমাদের মাঝে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। স্যারকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছুই নেই, আমরা স্যারকে সবাই চিনি। স্যার বর্তমানে স্বনামধন্য মেডিকেল কলেজ ফরিদপুর মেডিকেল কলেজে ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছেন পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। চলুন আর দেরি না করে আজকে আমরা আমাদের সম্মানিত মেন্টর ডক্টর আবু পারভেজ স্যারের কাছ থেকে স্যারের মূল্যবান কিছু কথা শুনি এবং স্যারের যে ক্লাস এই ক্লাসটা উপভোগ। ধন্যবাদ সবাইকে। স্যার আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। আসলে কি বলবো, একটু দেরি হয়ে গেছে আমাদের, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, একটু টেকনিক্যাল ফল্টের জন্য। আর মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক সবার জন্য, বিশেষ করে আমরা যারা পেডিয়াট্রিক্সে কাজ করি, সবার কাছেই নিউনেট পেশেন্ট আসবে, নিউনেট ম্যানেজ করতে হবে এবং পরীক্ষায় নিউনেটের কিছু প্রশ্ন থাকে এবং খুব কমনলি দেখা যায় যে নিউনেটের মধ্যে কিছু প্রশ্ন ধরলে তার মধ্যে নিউনেটাল সেপসিস একটা ইম্পর্টেন্ট টপিকস হিসেবে থাকে। আর যেহেতু আমি যদিও হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, কিন্তু নিউনেটোলজির লোক, স্বাভাবিকভাবে নিউনেটোলজির প্রতি আমার দুর্বলতা একটু বেশি থাকবে। এটা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত। এই জন্য আমি আমার ক্লাসগুলি শুরুই করতে চাচ্ছি আসলে নিউনেটোলজি দিয়ে, এবং আজকের ক্লাসটা হবে নিউনেটাল সেপসিসের উপর। এবং মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে নিউনেটের মৃত্যুর যে কমন কারণ, তার মধ্যে নিউনেটাল সেপসিস একটা অন্যতম কারণ। এই জন্য এই সেপসিস নিয়ে কথা বলাটা আমার খুব পছন্দ এবং প্রথম ক্লাসটা এটা নিয়ে শুরু করতেছি। তো সবাইকে যারা এখানে জয়েন করেছে বা দেখছে, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসে সরাসরি চলে যাচ্ছি সময় নষ্ট না করে। আমি আমার স্লাইডটা স্লাইড শেয়ার অপশনে যাচ্ছি। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনা হবে মূলত নিউনেটাল সেপসিস ঘিরে। আর আমার পরিচয় হচ্ছে, আমি ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ পারভেজ, ফরিদপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউনেটোলজি এবং শিশু বিভাগের প্রধান হিসেবে প্রথমেই যখন আমাদের টিচাররা ক্লাস নেয় বা পরীক্ষা শুরু করে সেপসিস নিয়ে, তখন এই প্রশ্নটা প্রথমে আসে যে তুমি আসলে নিউনেটাল সেপসিস বলতে কি বুঝো। মানে একই কথা যে হাউ উইল ইউ ডিফাইন এ কেস অফ নিউনেটাল সেপসিস অথবা নিউনেটাল সেপসিস কি, তখন আমাদের ডেফিনেশনটাই বলা লাগে। তো নিউনেটাল সেপসিসের ডেফিনেশন হচ্ছে, ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম characterized by signs and symptoms of infection with or without accompanying bacteremia in the first month of life. এই যে একটা কথা বলছি, অ্যাডাল্ট সেপসিসে অবশ্যই ব্যাকটেরিয়া থাকবে, কিন্তু নিউনেটাল সেপসিসে কেন এই কথাটা বলা হলো যে ব্যাকটেরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে? আসলে নিউনেটাল সেপসিসে সবসময় ব্লাডে কালচার করে অর্গানিজম আইডেন্টিফাই করা যায় না। এই জন্য এখানে বলা হয়েছে যে যদি সাইন সিমটম থাকে, তাহলে ব্যাকটেরিয়া পাওয়া যাক বা না যাক, এটাকে আমাদেরকে সেপসিস হিসেবে ধরতে হবে। এই জন্যই মূলত ডেফিনেশনটা এরকম যে এটি যে ক্লিনিক্যাল সিনড্রোম, মানে অনেকগুলি ক্লিনিক্যাল জিনিসপত্র থাকবে, ক্যারেক্টারাইজড বাই সাইন্স এন্ড সিমটমস অফ ইনফেকশন, ইনফেকশনের সাইন সিমটমস, তার সাথে ব্যাকটেরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, আর জন্য 1 মাসের মধ্যে। আমরা যেটা বলছিলাম একটু আগে, নিউনেটাল সেপসিস ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ নিউনেটাল মর্টালিটি ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। যে 3টা কারণ যদি জিজ্ঞেস করে, তাহলে আমাদের প্রথমে যেটা এই নিউনেটাল সেপসিস একটা কারণ আমাদের দেশে, 2 নম্বর কারণ হচ্ছে প্রিটার্ম লোবার পেট এবং ইটস কমপ্লিকেশন, আর এর সাথে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এই 3টা হলো মূল কারণ। তাহলে স্বাভাবিকভাবেই এই মূল কারণগুলির একটা হচ্ছে নিউনেটাল সেপসিস। এবং বাংলাদেশের দেখা যাচ্ছে যে 2010 সালের একটা ল্যান্সেটে প্রকাশিত হয়েছে যে আমাদের দেশে যত নিউনেট মারা যায়, তার 31% মারা যায় হচ্ছে ডিউ টু সেপসিস। এবং যত প্রিমেচুর বাচ্চা, যত কম ওজনের বাচ্চা, তাদের ক্ষেত্রে সেপসিসের হারও তত বেশি। এখন সেপসিস যখন বললাম, সেপসিসের টাইপ আসলে নিউনেটে
আমরা দুই ধরনের সেপসিস বলি, একটা হচ্ছে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস আর একটা লেট অনসেট নিউনেটাল সেপসিস। এই দুই ভাগে ভাগ করার কিন্তু যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা কি, যে সাইন সিমটমের প্রেজেন্টেশন, সোর্স অফ অর্গানিজম দুটাই মানে ডিফারেন্ট, এই দুটা আর্লি অনসেট এবং লেট অনসেটের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে প্রথমে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, এটা সাধারণত জন্মের 72 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করবে। কখনো কখনো জন্মের সাথে সাথেই সাইন সিমটম প্রেজেন্ট করতে পারে, এবং কমনলি এটা রেসপিরেটরি ফিচার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস বা নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে। আর আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের যে অর্গানিজম, এটা সোর্সটা হচ্ছে মূলত ম্যাটারনাল অরিজিন, ম্যাটারনাল জেনিটাল ট্র্যাক্ট। এবার যদি আমরা লেট অনসেটে আসি, লেট অনসেট 72 ঘন্টার পরে প্রেজেন্ট করে, এবং সোর্স অফ অর্গানিজম থাকে হয় হাসপাতাল থেকে আসবে, না হলে কমিউনিটি থেকে আসবে, মানে আইদার নজোকোমিয়াল অর কমিউনিটি অ্যাকোয়ার। এটা আর্লি অনসেটটা যেহেতু মূলত যেহেতু রেসপিরেটরি প্রেজেন্ট করে, কিন্তু এটা কিন্তু শুধু রেসপিরেটরি প্রেজেন্ট নয়, রেসপিরেটরি প্রেজেন্ট হতে পারে, তবে এর বাইরে মেনিনজাইটিস এবং সেপ্টিসিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। মেনিনজাইটিসটা খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন লেট অনসেট নিউনেটাল সেপসিসের ক্ষেত্রে। এই জন্য আমরা বলতেছি যে অর্গানিজমের সোর্সও আলাদা এবং প্রেজেন্টেশনের প্যাটার্নও আলাদা, এই জন্যই লেট এবং আর্লি দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের রিস্ক ফ্যাক্টর চিন্তা করি, রিস্ক ফ্যাক্টরটাও যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, আর্লি অনসেটের রিস্ক ফ্যাক্টরগুলি কিছু মায়ের রিস্ক ফ্যাক্টর, কিছু বাচ্চার রিস্ক ফ্যাক্টর। আমরা যদি ভাগ করে বলি তাহলে বলতে সুবিধা হয়। মায়ের যদি প্রলং রাপচার অফ মেমব্রেন থাকে এবং সেটা যদি 18 ঘন্টার বেশি হয়, প্রলং লেবার থাকে। প্রলং লেবার বলতে আসলে আমরা কি বুঝি? এই প্রলং লেবার বলতে এখানে আমরা যেটা আমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ মিলে 24 ঘন্টা। তবে গাইনাকোলজিক্যাল অবস্টেটিক কেসে তারা বলে যে প্রাইমারির ক্ষেত্রে 20 ঘন্টা এবং মাল্টিপারের ক্ষেত্রে 14 ঘন্টা, কিন্তু আমরা নিউনেটে সাধারণত এটাকে 24 ঘন্টা পর্যন্ত প্রলং লেবার বলি, 24 ঘন্টা পর। আরেকটা কি পেরিপার্টাম ফিভার। পেরিপার্টাম ফিভার কি, যে মায়ের বাচ্চার জন্মের 2 সপ্তাহের মধ্যে, মানে প্রায় টু ডেলিভারি, এই 2 সপ্তাহ আগে এই সময়টার মধ্যে বাচ্চা মায়ের জ্বর ছিল, এটাকে পেরিপার্টাম ফিভার বলে। তারপরে হচ্ছে কোরিওএমনিওনাইটিস। কোরিওএমনিওনাইটিস মানে হচ্ছে যে বাচ্চা যে পানির মধ্যে ছিল সেখানে ইনফেকশন ছিল। এটা ফিচারটা কি থাকে, যে দেখা যায় মায়ের ফিভারের হিস্ট্রি থাকে, ফাউল স্মেলিং লাইকর থাকে, লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকে। যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি ইট ইজ এ কেস অফ কোরিওএমনিওনাইটিস। পরে ক্লাস চলতেছে, ওখানে বসে। এখন হচ্ছে যে আরেকটা হচ্ছে পারভেজানাল এক্সামিনেশন। স্বাভাবিকভাবেই বাচ্চা ডেলিভারি করানোর সময় পারভেজানাল এক্সামিনেশনটা খুব কমন একটা প্র্যাকটিস। যদি ক্লিন হ্যান্ডে 3 বা ততোধিক এবং আনক্লিন হ্যান্ডে একবার পারভেজানাল এক্সামিনেশন করে, দিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর আর্লি অনসেট নিউনেটাল সেপসিস। আর বাচ্চার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, আনডিউ ফিটাল টাকিকার্ডিয়া যদি থাকে, বাচ্চা যদি প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া থাকে, বা বাচ্চা যদি মেকোনিয়াম স্টেইন থাকে, এগুলিকে আমরা বাচ্চার ক্ষেত্রে ফিটাল রিস্ক ফ্যাক্টর ফর আর্লি অনসেট নিউনেটাল সেপসিস বলছি। এখন লেট অনসেট নিউনেটাল সেপসিস এর রিস্ক ফ্যাক্টর গুলি আলাদা, আমরা আগেই বলেছি। এটাকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, কিছু হসপিটাল থেকে আসতে পারে, কিছু কমিউনিটি থেকে আসতে পারে। যদি বাচ্চা হসপিটালে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলি কিরকম? প্রথমে হচ্ছে এনআইসিইউ অ্যাডমিশন। এনআইসিইউ ভর্তি হওয়া মানেই বাচ্চাকে রিস্কে ফেলে দেওয়া। যদি মেকানিক্যাল ভেন্টিলেশনে বাচ্চা দেওয়া হয়, বাচ্চাকে কোনো ইনস্ট্রুমেন্টেশন করা হয়, যেগুলিকে আমরা ইনভেসিভ প্রসিডিওর বলতেছি, যেমন হচ্ছে ক্যানুলা, এনজিটিউব, এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, এগুলি সবগুলো। পারেন্টারাল ফ্লুইড, আমরা যদি বাচ্চার স্যালাইন দেই, এবং স্টক সলিউশন। ওখানে এখন অবশ্য স্টক সলিউশনের ব্যবহারটা কম। আগে দেখা যেত একটা সলিউশন তৈরি করে রেখেছে, এখান থেকে এক এক দিন এক এক বাচ্চাকে একটু একটু করে দিচ্ছে প্রয়োজন অনুযায়ী। আরেকটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড সেপসিসের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলি হচ্ছে পোর হাইজিন, যেমন আনক্লিন হ্যান্ড, আনক্লিন কর্ড কেয়ার, তারপরে হচ্ছে বোটল ফিডিং, প্রিল্যাকটিয়াল ফিডিং, এগুলিকে আমরা বলতেছি কমিউনিটি অ্যাকোয়ার্ড সেপসিসের রিস্ক ফ্যাক্টর। এখন ক্লিনিক্যাল ফিচার। নিউনেটাল সেপসিসের প্রেজেন্টেশনটা হচ্ছে ডাইভার্স। ডাইভার্স এই জন্য বলছি যে এর প্রেজেন্টেশনগুলি অনেক নিউনেটাল অন্যান্য ডিজিজের সাথে
মিলে যায়। এই জন্য আমরা এটাকে ডাইভার্স বলছি। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে হাই ডিগ্রি অফ সাসপিশন ইজ রিকোয়ার্ড টু ডায়াগনোস এ কেস অফ নিউরোটাসিস, স্পেশালি আর্লি। যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি, আর্লি ট্রিটমেন্ট করতে পারবো, বাচ্চাটা বাঁচার সম্ভাবনা বাড়বে। এবং আর্লি ডায়াগনোসিস করতে হলে আমাকে হাই ডিগ্রি অফ সাসপিশন নিয়েই চিন্তা করতে হবে, যেহেতু নিউরোটাল সেপসিসের প্রেজেন্টেশনের সাথে বাচ্চার অনেক রোগেরই প্রেজেন্টেশন একই রকম হয়। এই জন্যই আমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এটা নিউনেট যদি থাকে। প্রথমেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টেম্পারেচার ইনস্টেবিলিটি, মানে হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া। এবং দেখা যায় যে প্রিটার্ম বা লোবার টেট বাচ্চার ক্ষেত্রে হাইপারথার্মিয়া মানে ফিভারের চেয়ে হাইপোথার্মিয়াটা বেশি কমন, এবং হাইপোথার্মিয়াটাই আমরা খুঁজি। 2 নম্বর হচ্ছে যে গ্লুকোজ ইনস্টেবিলিটি বা হাইপো বা হাইপারগ্লাইসেমিয়া। দেখা যায় যে কমনলি নিউরোটাল সেপসিস যখন আসে তখন আমরা হাইপারগ্লাইসেমিয়া কমনলি পাই, এবং নিউনেটে বিশেষ করে যাদের ফ্লুইড দেয়া থাকে এবং মানে এনপিও থাকে, এদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর গ্লুকোজ চেক করা হয়। এবং যখনই বাচ্চার দেখা যাবে যে হাইপারগ্লাইসেমিয়া আসতেছে, তখনই আমাদের সন্দেহ করতে হবে যে দিস মে বি এ কেস অফ নিউরোটাল সেপসিস, কারণ হাইপোগ্লাইসেমিয়ার চেয়ে হাইপারগ্লাইসেমিয়াটাই বরং বেশি কমন। আর হচ্ছে বাচ্চার অ্যাটিটিউড চেঞ্জ, যে বাচ্চা আগে খাইতো, এখন বুকে চুষতে চাচ্ছে না, বাচ্চা লেথার্জিক হচ্ছে, আগে জোরে জোরে কান্না করতো, এখন অনেক আস্তে আস্তে কান্না করে। তারপর হচ্ছে হাইপোটোনিয়া, বাচ্চা আগে খুব নড়াচড়া করতো, এখন কিছুটা মরার মতো পড়ে থাকে। আগে লাফ দিয়ে উঠতো, যে কোনো রিফ্লেক্স, নিউনেটাল রিফ্লেক্স গুলি খুব ভালো ছিল, এখন সেটা কমে গেছে বা নাই। স্কিনে ধরলে দেখা যায় যে বাচ্চাটা স্ক্লেরেমা ডেভেলপ করছে। স্ক্লেরেমাটা হচ্ছে যেটা একটা পার্সমেন্ট লাইক হার্ডেনিং অফ দ্য স্কিন। তারপর বাচ্চাকে যদি একটু ভালোভাবে দেখা যায়, দেখা যাবে যে ফিচার্স অফ পুয়ার পারফিউশন, যে বাচ্চার পালস ভলিউমটা কমে গেছে। যদি রেগুলার পালস দেখার একটা অভ্যাস থাকে যারা, এটা তারা হাত দিলে বুঝতে পারে যে পালসটা আমার কাছে লো ভলিউম পালস মনে হচ্ছে। ক্যাপিলারি রিফিল টাইম প্রলং। ক্যাপিলারি রিফিল টাইমটা আমরা সাধারণত স্টার্নামের উপর চাপ দিয়ে রাখি, চাপ দিয়ে 3 সেকেন্ড চাপ দিয়ে ছেড়ে দেই। যদি 2 সেকেন্ডের মধ্যে কালারটা আবার আগের কালার ফিরে আসে তাহলে এটা নরমাল, কিন্তু 2 সেকেন্ডের বেশি লাগলে তবে আমরা তখন বলতেছি প্রলং ক্যাপিলারি রিফিল টাইম। এটা আমার পোর্ট পারফিউশনের একটা ইন্ডিকেশন। আর যদি ব্লাড প্রেশার মাপার সুযোগ থাকে, নিউরোটাল কাফ থাকে এবং নিউরোটাল এনআইবিপি বলি আমরা, নন ইনভেসিভ ব্লাড প্রেশার মেশিন থাকে, সেক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার দেবো, দেখা যাবে যে হয়তো ব্লাড প্রেশারটা কম। এছাড়া স্বাভাবিকভাবে ব্লাড প্রেশার যখন কম থাকবে টাকিকার্ডিয়া থাকবে। ব্লাড প্রেশার যদি বেশি কমে যায়, পেশেন্ট খুব শকে চলে যায়, আলটিমেটলি এক সময় ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করে। টাকিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া দুইটাই পাওয়া যেতে পারে। কখনো কখনো স্কিনে ব্লিডিং ফিচার, পেটেকি, পারপুরা, এগুলিও পাওয়া যায়। এরপরে আমরা সিস্টেমিক চিন্তা করি। সিস্টেম ওয়াইজ চিন্তা করলে আমাদের বলতে সুবিধা হয়, পরীক্ষার সময়ও বলতে সুবিধা হয়, আবার খোঁজার সময় আমাদের সিস্টেম ওয়াইজ খুঁজলে সিমটম সাইন সিমটম খোঁজা সহজ হয়। নার্ভাস সিস্টেমে যদি হয় কি আসলে নার্ভাস সিস্টেমে মেনিনজাইটিস হয়, তো সেটার ফিচার কি থাকবে? বালজিং অফ দ্য ফন্টানেলি, বাচ্চা ইরিটেবল, বাচ্চা উচ্চ স্বরে হাই পিচ ক্রাই করতেছে, বাচ্চা কনভালশন বা সিজার ডেভেলপ করছে, বাচ্চা কোমাতে চলে গেছে। এগুলি হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রেজেন্টেশন। কার্ডিয়াক সিস্টেমের প্রেজেন্টেশনের মধ্যে দেখা যাবে যে হাইপোটেনশন, পোর্ট পারফিউশন, আলটিমেটলি শক। জিআইটি সিস্টেম, জিআইটি সিস্টেমে কমনলি যেটা আসে সেটা হলো ফিডিং ইনটলারেন্স। বাচ্চা খাচ্ছে কিন্তু খেয়ে রাখতে পারতেছে না, তার ভমিটিং হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে। কখনো কখনো নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস ফিচার পাওয়া যায়। দেখা যায় যে লিভারটা এমনিতে নিউনেটে পালপেবল থাকে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, হেপাটোমেগালি এবং হাইপারবিলিউরিয়া ডাইরেক্ট, স্পেশালি ডাইরেক্ট হাইপারবিলিউরিয়া। এটা ডাইরেক্ট হাইপারবিলিউরিয়া সাধারণত সেপসিসে পাওয়া যায়, তবে ইউটিআইতে বেশি কমন। রেনাল প্রেজেন্টেশন সাধারণত যখন খুঁজি আমরা দেখা যায় যে একেআই পাওয়া যেতে পারে। হেমাটোলজিক্যাল সিস্টেম যদি আমরা পরীক্ষা করি সেক্ষেত্রে আমরা দেখবো যে বাচ্চার ব্লিডিং এর ফিচার, যেমন স্কিনে পেটেকি, পারপুরা এবং ডিআইসির ফিচার, ডিসিমেট্রি ইন্টারমাসকুলার কোয়াগুলেশনের ফিচারগুলি ডেভেলপ করছে। স্কিনে যদি দেখি আমরা মাল্টিপল পাস্টিউল পাওয়া যেতে পারে, অ্যাবসেস পাওয়া যেতে পারে, এগুলি লোকাল ইনফেকশন এরিয়া সাইন। স্ক্লেরোমা যেটা একটু আগে বলতেছিলাম, পার্চমেন্টের মতো স্কিনটা বাচ্চার মনে হচ্ছে হার্ড হয়ে আছে এবং জায়গায় জায়গায় মানে কালারটা একটু অস্বাভাবিক মটলিং পাওয়া যাচ্ছে।
এই যে আমরা খেয়াল করি এখানে সবকটা বাচ্চারই বিভিন্ন কারণে সেপসিস ডেভেলপ করছে, বাচ্চাগুলি দেখলেই বোঝা যাচ্ছে যে অসুস্থ। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম, ক্লিনিক্যাল ফিচার করে দেখে এক্সামিনেশন করে আমাদের মনে হলো যে না, দিস মে বি এ কেস অফ নিউনেটাল সেপসিস। এখন আমাকে তো এটা নিশ্চিত মানে কনফার্ম করতে হবে যে এটা নিউনেটাল সেপসিস। তো আমি এই জন্য কি করব? এজ এ হোল সকল ইনভেস্টিগেশনকে আমরা একসাথে বলি সেপসিস ওয়ার্কআপ। কিন্তু নিউনেটাল সেপসিসের ক্ষেত্রে নো সিঙ্গেল ইনভেস্টিগেশন ইজ কনক্লুডিং এক্সেপ্ট ব্লাড কালচার। যার জন্য আমরা কি করি, আমরা একটা প্যাকেজ 5টা বা 6টা পরীক্ষার কে একসাথে বলি সেপসিস স্ক্রিনিং, এবং আমরা প্রথমে সাধারণত সেটাই করতে দিই, সেপসিস স্ক্রিনিং। এর মধ্যে থাকে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট, অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট, ইমমেচিওর নিউট্রোফিল ভার্সাস টোটাল নিউট্রোফিল রেশিও, মাইক্রো ইএসআর, সিআরপি, কোন কোন ইনস্টিটিউট এর সাথে প্রোক্যালসিটোনিন যোগ করে। এখন এটা কথা মনে রাখতে হবে যে নিউনেটে টোটাল কাউন্ট এটা অনেক বড় একটা রেঞ্জ, 5,000 থেকে 25,000 ক্ষেত্র বিশেষে 30,000 পর্যন্ত নর্মাল কাউন্ট হতে পারে। আমি মাঝে মাঝেই পাই যে 17,000 নিউনেট একটা কাউন্ট, 17,000 টোটাল কাউন্ট দেখেই ডাক্তার ভয়ে এটা রেফার করে দিচ্ছে। আসলে নিউনেটে কমন মানে টোটাল কাউন্ট 5 থেকে 25,000, এবং আমরা সাধারণত উপরের দিকে তাকাই না, আমরা নিউনেটাল সেপসিসের ক্ষেত্রে সাধারণত নিচের দিকে তাকাই। টোটাল কাউন্ট যদি 5,000 এর নিচে হয় সেটাকে আমরা বেশি মূল্যায়ন করি। আমরা এগুলির নর্মাল ভ্যালুগুলি দেখবো। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মাইক্রো ইএসআর, কেন মাইক্রো ইএসআর, নর্মাল ইএসআর করি না? এটা সহজ কথা যে নর্মাল ইএসআর করতে আমার ব্লাড বেশি লাগে, এই জন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ব্লাড কম থাকে, ব্লাড ভলিউম আমরা এই জন্য মাইক্রো ইএসআর করি। আর আরেকটা জিনিস, এটা পরে বলি। তাহলে আমরা সেপসিস স্ক্রিনিং এ সাধারণত বেশিরভাগ ইনস্টিটিউট প্রথম 5টা টোটাল কাউন্ট, অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট, আইটি রেশিও, মাইক্রো ইএসআর এবং সিআরপি, এই কয়টাকে যোগ করে বড় বড় অনেক ইনস্টিটিউট প্রোক্যালসিটোনিনটাকেও এটার সাথে যোগ করে তারা সেপসিস স্ক্রিনিং প্যাকেজ বলে। তো স্ক্রিনিং করলাম, স্ক্রিনিং এর বাইরে আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি, যেখানে টক্সিক গ্র্যানুল পাওয়া যাবে। ইউরিন মাইক্রোস্কোপি এবং কালচার করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, লাম্বার পাংচার করতে পারি, এটা যেখানে যেটা প্রয়োজন। আমি যদি ইউটিআই সন্দেহ করি, বিশেষ করে লেট অনসেট নিউরোটাল সেপসিস, সেক্ষেত্রে আমরা ইউরিন মাইক্রোস্কোপি এবং কালচার করি। যদি রেসপিরেটরি প্রেজেন্টেশন থাকে আমরা চেস্ট এক্সরে করি। যদি মেনিনজাইটিসের প্রেজেন্টেশন থাকে মানে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকে, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড লাম্বার পাংচার করি। কিন্তু আমরা যখন কনফার্ম করতে যাব তখন অনলি বলবো যে, তাহলে যদি জিজ্ঞেস করি বা স্যাররা জিজ্ঞেস করে যে নিউরোটাল সেপসিসের কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করবা, তুমি তো সেপসিস স্ক্রিনিং দিয়ে স্ক্রিনিং করলা, কনফার্ম করবা কিভাবে? তখন একটাই উত্তর, স্যার ব্লাড কালচার করবো। ব্লাড কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন টু ডায়াগনোস নিউরোটাল সেপসিস। কিন্তু হচ্ছে যে নিউরোটাল সেপসিসে ব্লাড কালচার অনেক সময় পজিটিভ আসে না। এখন সেপসিস স্ক্রিনিং এর আমরা কিভাবে দেখবো? এই যে আমরা যেটা বলতেছিলাম যে টোটাল কাউন্ট আমরা উপরের দিকে চেয়ে নিচের দিকে বেশি নজর দিই। টোটাল কাউন্ট যদি 5,000 নিচে চলে আসে, অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট মানে শুধু নিউট্রোফিল কাউন্ট যদি পার কিউবিক মিলিমিটারে 1500 নিচে চলে আসে, ইমমেচিওর ভার্সাস টোটাল নিউট্রোফিল রেশিও যদি 0.2 উপরে চলে যায়, মাইক্রো ইএসআর যদি 15 মিলিমিটার 5টা এর বেশি যায়। সিআরপির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কোন ইনস্টিটিউট বা কোন সেন্টার সিআরপির কোন রিয়েজেন্ট ব্যবহার করতেছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কোন রিয়েজেন্টে রেফারেল ভ্যালু থাকে 1 এর উপরে হলে সেটা পজিটিভ, আর বেশিরভাগ ইনস্টিটিউট যেটা ব্যবহার করে সেটা 6 এর উপরে হলে পজিটিভ। এটা দেখে নিতে হবে যে রেফারেল ভ্যালুটা কত। এখন একটা প্রশ্ন আসে যে আইটি রেশিও, এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা যে আইটি রেশিওটা কেন বাড়তেছে? সহজভাবে চিন্তা করেন, আমি একটা উদাহরণ দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কি করলো? যখন তার সৈন্যরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মারা যেতে থাকলো, সৈন্য সংখ্যা কমে গেল, তো নিয়ম ছিল যে আচ্ছা ঠিক আছে 19 বছরের উপরে তারা সৈন্য হিসেবে যাবে। কিন্তু যখন সৈন্যের সংখ্যা কমে গেল, তারা নিয়ম করলো যে 17 বছরের উপরে যারা আছে পুরুষ, তাদেরকে সবাইকে অল্প দিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠাও। তো এরাও যা মারা গেল। এরপরে নির্দেশ দিল না, 15 বছরের পর্যন্ত যারা আছে তাদেরকে পাঠাও। এভাবে তারা আস্তে আস্তে কম বয়সের দিকে আগালো। তাতে কি হলো যে এরা ফিল্ডে অল্প বয়স্ক সৈন্যের সংখ্যা অনেক বেড়ে গেল, কিন্তু এরা আলটিমেটলি ইফেক্টিভ কোনো যুদ্ধ করতে পারলো না। ঠিক ব্লাডেও তাই হয়,
অর্গানিজমদের সাথে যুদ্ধ করতে গিয়ে ডাব্লিউবিসি সব মারা যেতে থাকে, তখন বোন মেরুতে খবর যায় যে ডাব্লিউবিসির সংখ্যা কম, ডাব্লিউবিসি তৈরি করো, নিউট্রোফিল তৈরি করো। সে তখন করে কি, বাধ্য হয়ে ইমমেচিউর নিউট্রোফিলকে ব্লাডে ছেড়ে দেয়, তখন ইমমেচিউর নিউট্রোফিলের সংখ্যাটা বেড়ে যায়, এই জন্য আইটি রেশিওটা সেপসিসে বেড়ে যায়। আরো কি কি টেস্ট করা হয় ক্ষেত্র বিশেষে? কালচার স্টেনিং অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসপিরেট করা হয়, তারপরে হচ্ছে এন্ডোট্রাকিয়াল যে ইনটিউবেশন করা হয়, সেই যে টিউবের টিপটাকে থেকে স্যাম্পল নিয়ে সেটাকে কালচার করা হয়। কখনো কখনো অর্গান স্পেসিফিক আইজিএম আইজিজি কনসেন্ট্রেশন দেখা হয়, কখনো কখনো বিভিন্ন সারফেসের সোয়াব নেওয়া হয়, যেমন হয়তো কনজাংটিভাল সোয়াব নিল বা স্কিন সোয়াব নিল, এটা যখন অবস্থা অনুযায়ী সোয়াব নিয়ে সেটা কালচার করা হয়। আর কিছু অ্যাডভান্স টেস্ট আছে, তার মধ্যে একটা বলতেছি সেরাম টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 6। এখন বিদেশে কোনো কোনো জায়গায় এটাকে সেপসিস স্ক্রিনিং এর অন্তর্ভুক্ত করে ফেলেছে, কারণ হচ্ছে আর্লি সেপসিস স্ক্রিনিং ডায়াগনোসিস করার জন্য। এই দুটা দিয়ে খুব আর্লি সেপসিস ডায়াগনোসিস করা যায়। এছাড়া লেটেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট এবং পিসিআর এর মাধ্যমে অর্গানিজমের ডিএনএ ডিটেকশনের মাধ্যমে করা যায়। এগুলি অ্যাডভান্স এবং খরচবহুল টেস্ট আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল অতটা না। এখন আমরা ক্লিনিক্যালি দেখলাম, ইনভেস্টিগেশন করলাম, সবই আমার সেপসিসের পক্ষে আসলো, তাহলে আমার তো সেপসিস এখন ম্যানেজ করতে হবে, তাই না? তাহলে আমি সেপসিসটা কিভাবে ম্যানেজ করব? যে কোনো ম্যানেজমেন্ট আমরা যদি এরকম স্টেপ ওয়াইজ বলি, তাহলে স্যাররা খুশি হয় এবং বলাটাও কমপ্লিট হয়, যে প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট, তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট, তারপরে অ্যাডজাংক্ট থেরাপি, তারপরে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, তারপর প্রিভেনশন। এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি বলা হয়, তাহলে পরীক্ষা স্যাররাও খুশি হয় আর আমারও মানে মিস হওয়ার চান্স কম থাকে। তো নিউনেটের ক্ষেত্রে জেনারেল সাপোর্টিভ মেজারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। এবং নিউনেটের যে কোনো সমস্যার ম্যানেজমেন্টে আগে জেনারেল ম্যানেজমেন্টটা বলতে হয়। তাহলে জেনারেল ম্যানেজমেন্ট মানে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এই সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে 1 নাম্বার আসবে হচ্ছে থার্মাল কেয়ার, মেনটেনেন্স অফ নর্মাল টেম্পারেচার অফ দ্য বেবি। কারণ হচ্ছে একটা অসুস্থ বাচ্চা, তার শরীরে যে এনার্জি রিজার্ভ আছে সেটা সে এমনিতেই মানে রোগের সাথে যুদ্ধ করতে সে ক্লান্ত, এর মধ্যে যদি সে ঠান্ডা হওয়া শুরু করে, ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ওইটা খরচ করতে পারবে না, ওইটা খরচ করতে গেলে সে এদিক দিয়ে মারা যাবে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের যত বেসিক নিড, মৌলিক চাহিদা বলি, তার মধ্যে হচ্ছে 1 নাম্বার বলি অন্ন মানে খাবার, কিন্তু নিউনেটের ক্ষেত্রে আমরা খাবারের আগে বলি টেম্পারেচার মেনটেনেন্স অফ টেম্পারেচার। তাহলে প্রথমে আমাকে টেম্পারেচার মেনটেন করতে হবে। টেম্পারেচার মেনটেন করার জন্য যেখানে যে জিনিসটা অ্যাভেলেবল আমাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি যদি একটা ভালো সেন্টারে থাকি, সেখানে যদি রেডিয়েন্ট ওয়ার্মার থাকে, আমি রেডিয়েন্ট ওয়ার্মার ব্যবহার করব। আমি যদি আমার হাসপাতালে যদি ইনকিউবেটর থাকে, আমি ইনকিউবেটর ব্যবহার করব। আমার ইনকিউবেটর নাই, আমি প্রয়োজনে 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে ঘরটাকে গরম করে আমি বাচ্চাটাকে, বা রুম হিটার জ্বালিয়ে ঘরটাকে গরম করে বাচ্চাটাকে কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমি গরম রাখবো। তাও নাই, আমি বাচ্চার মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট দিয়ে ভালোভাবে কাপড় দিয়ে মুড়িয়ে হলেও বাচ্চাটাকে টেম্পারেচার মেনটেন করবো। এরপর হচ্ছে মেনটেনেন্স অফ এয়ারওয়ে। এয়ারওয়ে মেনটেনেন্সের জন্য আমাকে 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে এয়ারওয়েতে কোনো সিক্রেশন বা কোনো কিছু আছে কিনা, যদি থাকে আমি সাকশন দিয়ে পরিষ্কার করে দিব। আর হচ্ছে আমি নিউট্রাল পজিশনে হেডটাকে একটু এক্সটেন্ডেড করে দিব, যাতে এয়ারওয়েটা স্ট্রেট থাকে, বাচ্চা শ্বাস নিতে কোনো বাধাগ্রস্ত না হয়। তারপর আসতেছে মেনটেনেন্স অফ ব্রিদিং। ব্রিদিং মেনটেনেন্স করার জন্য আমাকে মূলত অক্সিজেন সাপোর্ট দিতে হবে। এখন অক্সিজেন সাপোর্টটা নিউনেটে আমার যেখানে যেরকম সেরকম দেবো। আমি প্রথমে 1 লিটার অক্সিজেন নাজাল ক্যানুলা দিয়ে শুরু করব। তাতে যদি বাচ্চার আমার টার্গেট স্যাচুরেশন ফিল আপ না হয়, শ্বাসকষ্ট কন্টিনিউ থাকে, আমি 1 লিটারের জায়গায় নাজাল ক্যানুলা দিয়ে 2 লিটার অক্সিজেন দিব। 2 লিটার অক্সিজেন দেওয়ার পরেও আমার টার্গেট স্যাচুরেশন ফিল আপ হচ্ছে না, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, আমি তখন হেড বক্স নামে একটা স্বচ্ছ বক্স আছে, সেই বক্সটা যোগ করব বাচ্চার মাথার উপরে। সেটা থেকে নাকে তো 2 লিটার দেওয়া আছে, ওইটাতে 3 লিটার থেকে শুরু করবো, তাহলে 3 আর 2 5 লিটার হয়ে গেল আমার। তারপর সেটাতে আমি বাড়াবো 6 লিটার 7 লিটার, তাতেও আমার টার্গেট স্যাচুরেশন ফিল আপ হচ্ছে না, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমি সিপ্যাপ ব্যবহার করবো, যেটাকে বলি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার। এটা একটা মেশিন, এটা এখন অনেক সেন্টারে অ্যাভেলেবল, সিপ্যাপ ব্যবহার করবো। আর যদি বাই চান্স সিপ্যাপ মানে বাচ্চা ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে বাধ্য হয়েই আমাকে আলটিমেটলি মেকানিক্যাল ভেন্টিলেশনে যেতে হবে। এই ব্রিদিং মেইনটেনেন্সের জন্য এটাই প্রোটোকল। তারপর হচ্ছে মেইনটেনেন্স অফ সার্কুলেশন এন্ড নিউট্রিশন। সার্কুলেশন মেইনটেইন করার জন্য আমি আইভি ফ্লুইড দিব, যদি বাচ্চা
হাইপোভলিমিয়া থেকে ভলিউম কারেকশন জন্য নরমাল স্যালাইন দিয়ে কারেকশন করব, এবং তারপরে যদি প্রয়োজন পড়ে আমি আনোট্রপিক এজেন্ট ডোপামিন, ডোবুটামিন যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব। আর নিউট্রিশন মেনটেন করার জন্য আমি সেই ফ্লুইডে যেখানে যেরকম প্রয়োজন সেরকম আমি গ্লুকোজ কনসেন্ট্রেশনের ফ্লুইড ব্যবহার করব। পরবর্তীতে যদি আমার বেশি দিন এনপিও রাখা লাগে, যদি না খাওয়া মানে খাওয়ানোর সুযোগ না থাকে 3 দিনের বেশি, সেক্ষেত্রে আমি এর সাথে প্রোটিন সাপ্লিমেন্টেশন মানে অ্যামাইনো অ্যাসিড যোগ করব, এবং আদার ভিটামিন যেগুলি যোগ করা সম্ভব নিউনেটে আমাদের দেশে অ্যাভেলেবল, সেগুলি আমাকে প্রয়োজন অনুযায়ী যুক্ত করতে হবে। স্পেসিফিক ম্যানেজমেন্ট, সেপসিসের স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিকটা আসলে নিউনেটে আমরা একটু ডিফারেন্ট। আমরা সবাই জানি যে আসলে অর্গানিজম এক এক দেশে এক এক রকম, এক এক সেন্টারে এক এক রকম, সেন্টার স্পেসিফিক অর্গানিজম হয়। এই জন্য আমি যে সেন্টারে কাজ করতেছি সেখানে যদি আমার অ্যান্টিবায়োগ্রামটা জানা থাকে, মানে আগের কিছু কালচার সেন্সিটিভিটি করা থাকে, তাহলে আমি জানবো যে কি ধরনের অর্গানিজম দিয়ে আমার এখানে সেপসিস হচ্ছে এবং তার জন্য সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক কোনটা। এই জন্য প্রত্যেকটা ভালো ইনস্টিটিউটে ইনস্টিটিউশনাল অ্যান্টিবায়োটিক গাইডলাইন থাকে। তখন সেই অনুযায়ী আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন কথা হচ্ছে আমি কখন অ্যান্টিবায়োটিক শুরু করব। যদি আর্লি অনসেট নিউরোটাল সেপসিসে থাকে, যদি আর্লি অনসেট নিউরোটাল সেপসিস হয় সেক্ষেত্রে আমার 2 or more, সরি এখানে ইয়ে হয় নাই, এখানে হবে 2 or more, সরি কিছু একটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। একটু আমি একটু ই করি, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। শেষে চলে যাচ্ছে কেন যেন। একটু এই করি আমি। আচ্ছা, আর্লি অনসেটে আমি যদি 2 বা তার বেশি রিস্ক ফ্যাক্টর থাকে, এক যদি ফাউল স্মেলিং লাইকর থাকে, যদি 2 বা ততোধিক রিস্ক ফ্যাক্টর এবং সেপসিস স্ক্রিনিং পজিটিভ থাকে, সরি প্রেজেন্স, মানে 1 নাম্বার হচ্ছে প্রেজেন্স অফ 2 রিস্ক ফ্যাক্টর, 2 নাম্বার হচ্ছে ফাউল স্মেলিং লাইকর যদি থাকে, তাহলে অবশ্যই শুরু করব। একটা রিস্ক ফ্যাক্টর, 1 বা একের বেশি রিস্ক ফ্যাক্টর এর সাথে যদি সেপসিস স্ক্রিনিং পজিটিভ থাকে, যদি আমার স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন থাকে, তাহলে এই 4টা হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক স্টার্ট করার ইন্ডিকেশন। নিউনেটে সবকিছুই প্রোটোকল বেসড। তাহলে আমি 2 বা ততোধিক যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যদি ফাউল স্মেলিং লাইকর একটা, মানে একটা রিস্ক ফ্যাক্টর যদি ফাউল স্মেলিং লাইকর থাকে তাহলে আমি শুরু করব। যদি একটার বেশি রিস্ক ফ্যাক্টর থাকে, 1 বা ততোধিক রিস্ক ফ্যাক্টর এর সাথে আমার সেপসিস স্ক্রিনিং পজিটিভ থাকে, আর হচ্ছে স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন থাকে, তাহলে আমি অ্যান্টিবায়োটিক শুরু করব। আর লেট অনসেট নিউরোটাল সেপসিসের ক্ষেত্রে সেপসিস স্ক্রিনিং পজিটিভ থাকলে আমি শুরু করব, আর যদি অথবা আমার ক্লিনিক্যাল সাসপিশন যদি স্ট্রং হয় তাহলে আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক শুরু করে দেব। আমি কালচার আসার জন্য অপেক্ষা করব না। আচ্ছা, এখন কমন যেটা গাইডলাইন এতদিন যেটা ফলো করা হচ্ছে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে যে ফার্স্ট লাইন হিসেবে আমরা এমপিসিলিন এবং জেন্টামাইসিন শুরু করি। যদি ফার্স্ট লাইন ফেল করে সেক্ষেত্রে সেফটাজিডিন অথবা সেফোটাক্সাম এর সাথে অ্যামিকাসিন শুরু করি। সেফোটাক্সামটা দেওয়া হয় মূলত যদি মেনিনজাইটিস সন্দেহ করা হয়, এর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার ক্ষমতা বেশি, এই জন্য সেফটাজিডিনের বদলে সেফোটাক্সামটা যুক্ত করা হয়। আর বাকি যত অ্যান্টিবায়োটিক আছে সেগুলিকে আমরা বলতেছি থার্ড লাইন বা রিজার্ভ অ্যান্টিবায়োটিক। সেটা মেরোপেনিম হতে পারে, সিপ্রোফ্লক্সাসিন হতে পারে, নেটিলমাইসিন হতে পারে, ফ্লুক্সাসিন, ভ্যানকোমাইসিন, পাইপারসিলিন, টাজোবেক্টাম, কোলিস্টিন, এরকম যে কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে। এগুলিকে আমরা বলতেছি রিজার্ভ অ্যান্টিবায়োটিক বা রিজার্ভ ড্রাগ। এখন কথা হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিক চয়েস, এটা কিন্তু আসলে সেন্টার টু সেন্টার ডিফারেন্ট হবে, এবং এই জন্য ডিফারেন্ট কেন কখন হবে জানতে হবে যে ওই সেন্টারে অন্তত কিছু কালচার করে
যে কোন ধরনের অর্গানিজম এবং সেগুলি কোন কোন ড্রাগে সেন্সিটিভ, সেই অনুযায়ী একটা নিজস্ব গাইডলাইন তৈরি করতে হবে। কারণ আমরা যেটা বলতেছিলাম, দেশে দেশে এবং সেন্টারে সেন্টারে অর্গানিজম প্যাটার্ন ডিফারেন্ট। এর মধ্যে যে জিনিসটা বাদ গেছে আমার বলতে খেয়াল নাই, সেটা হচ্ছে যে অর্গানিজম প্যাটার্নটা একটু বললে মনে হয় ভালো হয়। সেটা হচ্ছে আর্লি অনসেট এবং লেট অনসেট দুইটাতে অর্গানিজম প্যাটার্ন অ্যাকর্ডিং টু বুক, আমাদের বইগুলিতে আসলে ওয়েস্টার্নরা লেখে, তো বই অনুযায়ী আর্লি এবং লেটের মধ্যে অর্গানিজম ডিফারেন্স আছে। সেটা কি, যে আর্লি অনসেটের মেইন কালপ্রিট হচ্ছে ওরা বলে জিবিএস, গ্রাম পজিটিভ বেসিলাই। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশে আমরা আর্লি অনসেটের যত কালচার করি, কেন যেন আমরা কখনোই জিবিএস পাই না। এই জন্য আমাদের স্যাররা যদি কেউ বই দেখে বলে যে জিবিএস হচ্ছে আর্লি অনসেট নিউরাল সেপসিসের অর্গানিজম, তাহলে স্যাররা মাইন্ড করে যে তোমার কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। যদিও বইগুলিতে লেখা আছে আর্লি অনসেট নিউরাল সেপসিসের মোস্ট কমন অর্গানিজম হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, জিবিএস গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা আর্লি অনসেট নিউরাল সেপসিসে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস পাই না, এবং আমাদের দেশে এবং ভারতেও আর্লি অনসেট এবং লেট অনসেটের অর্গানিজম প্রায় এক। ওয়েস্টার্ন দেশে কেন জানি ডিফারেন্ট, মেবি তাদের অ্যান্টিবায়োটিক যে তাদের যে শরীরের যে অর্গানিজম প্যাটার্ন সেটা হয়তো একটু ডিফারেন্ট, অথবা আমরা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আইডেন্টিফিকেশন করার মতো অত ভালো কালচার সিস্টেম ডেভেলপ করতে পারি না। দুটাই হতে পারে, কিন্তু এটা বাস্তবতা যে আমাদের দেশের ক্ষেত্রে আর্লি এবং লেটে অর্গানিজম খুব বেশি ডিফারেন্স পাই না। বেশিরভাগ অর্গানিজমই হচ্ছে গ্রাম নেগেটিভ রড, যেমন ইকোলাই, সিডোমোনাস, প্রোটিয়াস, ক্লেবশিয়েলা, এসিনোটোব্যাক্টর, এগুলি হচ্ছে আমাদের দেশের কমন অর্গানিজম, এবং আর্লি এবং লেটে খুব বেশি ডিফারেন্স পাওয়া যায় না। এই জন্য আমাকে অ্যান্টিবায়োটিক চয়েস করার ক্ষেত্রে আমাকে এটা খেয়াল করতে হবে যে আমি যেন গ্রাম নেগেটিভ অর্গানিজমের দিকে বেশি নজর দিই। আমাদের যে দেশে যেহেতু গ্রাম নেগেটিভটাই বেশি পাওয়া যায়। এখন কতদিন দিব, আমি অ্যান্টিবায়োটিক শুরু করলাম, কতদিন দিব এটাও নিউনেটের ক্ষেত্রে স্পেসিফাই করা আছে। আমি সন্দেহ করলাম সেপসিস, সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট 3 দিনের মধ্যে চলে আসার কথা, এই 3 দিন অ্যান্টিবায়োটিক চলবে, রিপোর্টগুলি যদি নেগেটিভ থাকে আমি 3য় দিনের পরে বন্ধ করে দেব। এটা হচ্ছে সাসপেক্টেড সেপসিস, আমি সন্দেহ করছিলাম, রিপোর্ট সব এগেইনস্টে আছে, বাচ্চাও ভালো আছে, 3 দিন হয়ে গেছে, বন্ধ করে দেব। আর একটা হচ্ছে আমি সন্দেহ করছিলাম, মানে আমার সেপসিসের রিস্পেক্টরও ছিল, ক্লিনিক্যালিও সেপসিস ছিল, মানে আমি এক্সামিনেশন করেও সেপসিস পাইছি, সেই ক্ষেত্রে আমি 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিক চালাবো। ক্লিনিক্যাল সেপসিসে আমি মানে সাসপিশন ছিল, এর সাথে এক্সামিনেশন পাইছি, এবং সেপসিস স্ক্রিনিংও পজিটিভ, তাহলে 5 থেকে 7 দিন। সেপসিস স্ক্রিনিং পজিটিভ হলে আমরা 7 দিন অবশ্যই ডেফিনেটলি দেব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কালচার সেন্সিটিভিটি যদি পজিটিভ হয় তাহলে আমাকে অবশ্যই 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে হবে। খেয়াল করতে হবে যে আমার সেপসিস স্ক্রিনিং পজিটিভ এই পর্যন্ত হলে আমি 7 দিন দিয়ে থামতে পারবো, কিন্তু যখনই আমার কালচার পজিটিভ হবে আমি 14 দিন অ্যান্টিবায়োটিক দেব। এরপর হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অবশ্যই 21 দিন, না হলে লং রানে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আর আর্থ্রাইটিস যদি কারো ডেভেলপ করে, আর্থ্রাইটিস পাই আমরা মাঝে মধ্যেই, আর্থ্রাইটিসে আমাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক 6 সপ্তাহ দিতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, নিউনেটে ওরাল অ্যান্টিবায়োটিক আসলে তেমন কোনো কাজ করে না, আমরা নিউনেটে সবসময় প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক দিই। এখন হচ্ছে কমপ্লিকেশন। আসলে কমপ্লিকেশন তো আমরা যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যেই বলছিলাম, সিস্টেম ওয়াইজ বিভিন্ন রকম কমপ্লিকেশন। এখন যে ধরনের কমপ্লিকেশন হবে সেই ধরনের ম্যানেজমেন্ট। এখন পেশেন্ট যদি একেআই ডেভেলপ করে তাহলে একেআই এর ম্যানেজমেন্ট, যদি পেশেন্টের কনভালশন ডেভেলপ করে তাহলে কনভালশনের ম্যানেজমেন্ট, যদি শক ডেভেলপ করে তাহলে শকের ম্যানেজমেন্ট, যদি ডিআইসি ডেভেলপ করে তাহলে ডিআইসি ম্যানেজমেন্ট। এখানে যে ধরনের কমপ্লিকেশন সেই ধরনের ম্যানেজমেন্ট আমাকে
করতে হবে কমপ্লিকেশন ওয়াইজ। অ্যাডজাঙ্ক থেরাপি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক তো আমি দিছি চিকিৎসা করার জন্য, কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজটাকে আরেকটু বেশি হেল্প করবে, বাচ্চাটাকে ইমপ্রুভ করতে আরেকটু বেশি হেল্প করবে। এই অ্যাডজাঙ্ক থেরাপির মধ্যে এখানে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করলে সুবিধা কি, যে বাচ্চার যে ব্লাডটা আমরা বের করে নিয়ে এসে ফ্রেশ ব্লাড দিই, দিলে সুবিধাটা কি, যে অর্গানিজম, টক্সিন এগুলি বের করে নিয়ে আসলাম, আর আমি ফ্রেশ ব্লাড দিলাম, যাতে অ্যান্টিবডি এবং ডাব্লিউবিসি ভালো থাকবে। সেটা আমার অ্যান্টিবায়োটিকটাকে কাজ করতে আরেকটু বেশি হেল্প করবে। আইভিআইজি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, এটাও অর্গানিজমকে ডিস্ট্রয় করতে হেল্প করবে। আরেকটা হচ্ছে জিসিএসএফ, জিএমসিএসএফ। জিসিএসএফ হচ্ছে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, আর জিএমসিএসএফ হচ্ছে গ্রানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এর যে কোনো একটা দিলে আমার ডাব্লিউবিসির সংখ্যা বা নিউট্রোফিলের সংখ্যা বাড়বে, যেটা আমার আলটিমেটলি যুদ্ধে হেল্প করবে, সেপসিসের এগেইনস্ট, অর্গানিজমের এগেইনস্টে যুদ্ধে হেল্প করবে। এতক্ষণ অনেক কথা বলছি, সব কথার বড় কথা হচ্ছে প্রিভেনশন। সেপসিস প্রিভেন্ট করাটাই হচ্ছে বড়। আর্লি অনসেট নিউরোটাল সেপসিস হোক আর লেট অনসেট নিউরোটাল সেপসিস, প্রিভেনশনের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ক্লিনলিনেস। এবং এই ক্লিনলিনেসের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ক্যান প্রিভেন্ট 70% অফ neonatal sepsis. So we clean our hand, wash our hand adequately, we can prevent sepsis. And other thing, use of disinfectant. We use Hexisol or chlorhexidine to disinfect our hands, and এটা আমাদের সেপসিস প্রিভেন্ট করার জন্য হেল্প করে। তাহলে আমরা প্রিভেনশনের জন্য কি করব? হাত ধোবো এবং আমরা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করব। সকলকে ধন্যবাদ। জানি না কেমন হয়েছে, তবে আমি চেষ্টা করেছি সেপসিসের যে প্রশ্নগুলি সার্ভে করে সবগুলিকে কভার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার কিছু কোশ্চেন ছিল, করব? হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমি হচ্ছে গিয়ে সেন্ট্রাল ক্লিনিক্যাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখছি, ওখানে তো মেনিনজাইটিস পাচ্ছি, ওটার জন্য আমরা কি কি ফিচার্স পাবো? আচ্ছা, এটা আমরা সুন্দরভাবে ওখানে উল্লেখ করছি। এক নাম্বার যেটা পাবো, যে মেনিনজাইটিস যদি হয়, এক নাম্বার যেটা পাই আমরা সেটা হলো বাচ্চার অ্যাটিটিউড চেঞ্জ হয়। হ্যাঁ, মানে বাচ্চার ওয়েকনেস যেটা থাকে, হ্যাঁ, অ্যালার্ট ওয়েক থাকে, এটা চেঞ্জ হয়। এক। দুই নাম্বার হচ্ছে তার যেহেতু বাচ্চাদের নিউনেটের ফন্টানেলটা খোলা থাকে, ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ে, স্বাভাবিকভাবেই ফন্টানেলটা বাল্জ পাওয়া যায়। তারপর দেখা যায় যে বাচ্চা এর পরবর্তীতে আলটিমেটলি কনভালশন ডেভেলপ করে। কনভালশন এবং কখনো কখনো বাচ্চা ওই যে আমরা যেটা বলতেছিলাম যে আলটিমেটলি স্টুপোরাস বা কোমাটোস হয়ে যায় যদি আমি আগে সময় মতো ম্যানেজ না করতে পারি। এগুলি হচ্ছে আমার নার্ভাস সিস্টেম ইনফেকশনের কমন ফিচার। স্যার আমরা যেহেতু এখানে মেনিনজাইটিস পাচ্ছি, তাহলে আমরা কি সিএসএফ স্টাডি করব ইনভেস্টিগেশনে? হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা বলতেছি যে যখন আমি মেনিনজাইটিস সন্দেহ করতেছি, তখন স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি তো সেপসিস স্ক্রিনিং করব, ব্লাড কালচার করব, এর সাথে অবশ্যই আমি তার সিএসএফ স্টাডি করব। স্যার প্যাটিসি আর পারপুরে পাচ্ছি, এটা আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? কোনটা কোনটা? স্যার প্যাটিসি আর পারপুরা। ও, পেটিকিয়ান পারপুরা। হেমাটোলজিক্যালি যে আমরা পাচ্ছি। আচ্ছা, পেটিকিয়ান পারপুরা সোজা কথা হচ্ছে এটা সাইজ দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়। হ্যাঁ, পেটিকি হচ্ছে একদম মানে একটা হচ্ছে পিনহেড সাইজ, আর একটা হচ্ছে তার চেয়ে বড়। হ্যাঁ, এটা জাস্ট সাইজ দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় মূলত। স্যার এখানে তো প্রিমিটিভ রিফ্লেক্সটা হচ্ছে ডিমিনিশড অথবা অ্যাবসেন্ট থাকছে, তো আমরা তো হচ্ছে ফলো আপে প্রিমিটিভ রিফ্লেক্সটা দেখবো, তো ওখানে আমরা কি কি দেখে বুঝবো যে রিফ্লেক্সটা ঠিক আছে? আচ্ছা, আসলে প্রিমিটিভ রিফ্লেক্স তো অনেকগুলি আছে। আমরা যখন দেখি তখন কমনলি দেখি হচ্ছে মরো রিফ্লেক্স, হ্যাঁ, সাকিং রিফ্লেক্স। এই দুইটা জিনিস আমরা কমনলি দেখি। যে বাচ্চা একটা তিনটা জিনিস। মরো রিফ্লেক্সটা হচ্ছে কিভাবে দেখাবো এখানে, জাস্ট কথা হচ্ছে মরো রিফ্লেক্সটা দেখি, সাকিং রিফ্লেক্স আর রুটিং, এই তিনটা জিনিস আমরা কমনলি দেখার চেষ্টা করি। রুটিনটা হচ্ছে যে আমি বাচ্চার
ঠোঁট উপরে ঠোঁটের কোনায় যদি আমি টাচ করি, তো বাচ্চা হা করে ওইদিকে মুখটা নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে রুটিং। হ্যাঁ, আর সাকিং হচ্ছে যে আমরা যদি হাত পরিষ্কার করে মুখে আঙ্গুল দেই, অথবা মায়ের নিপুল বাচ্চার মুখে দেওয়া হয়, যে বাচ্চা সুন্দরভাবে সাক করতেছে, এটা সাকিং রিফ্লেক্স। আর একটা হচ্ছে আমরা বলতেছি যে মোরো রিফ্লেক্স। মোরো রিফ্লেক্স হচ্ছে এই বাচ্চা একটু মাথাটা উঁচু করে তারপর হালকা একটু ছেড়ে দিলেই সে লাফ দিয়ে ওঠে, এটাকে বলতেছি আমরা মোরো রিফ্লেক্স। এই তিনটা জিনিস আমরা সাধারণত কমনলি দেখি। আরো বেশ কিছু রিফ্লেক্স আছে, সেগুলি আমরা সাধারণত প্র্যাকটিক্যালি সবসময় দেখি না ফলো আপ করার সময়। স্যার এখানে হচ্ছে আমরা অন্য ডিজিজগুলো দেখতে পাই কি হচ্ছে টেম্পারেচার বা হাইপোগ্লিসেমিয়া হাইপারগ্লিসেমিয়া ওটা ফিক্সড থাকে, বাট এখানে আনস্টেবল কেন থাকছে? আচ্ছা, এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে মানে এখানে কি টেম্পারেচার নিয়ে কথা বলবো না গ্লুকোজ নিয়ে কথা বলবো? তার দুটোই। আচ্ছা, ইয়েটা হচ্ছে যে বাচ্চা যখন মানে কমনলি আমরা বলতেছি যে হাইপোথার্মিয়াটা খুব কমন। হাইপোথার্মিয়া কমনের কারণ হচ্ছে নিউনেটে তাদের দুইটা জিনিস, একটা হচ্ছে যে তাদের ফ্যাট রিজার্ভ কম থাকে, যার জন্য শেষ মানে আমি এমনি সহজেই যদি আমি কাপড় খুলে রাখি তাহলেই দেখা যাবে যে সে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ তার ফ্যাট রিজার্ভ কম। হ্যাঁ, ইনসুলেশন কম। আবার ফ্যাট রিজার্ভ কম বলে সে কিন্তু ফ্যাটকে ইউটিলাইজ করে যে সে হিট উৎপাদন করবে সেটাও খুব একটা পারতেছে না। এর মধ্যে যখন সে সেপসিস হয় তখন তার এনার্জি সে সেপসিসের সাথে কমবেট করতে খরচ করতে থাকে, যার জন্য শরীরকে গরম রাখার দিকে আর খরচ করার সুযোগ থাকে না তার, তার জন্য সে কমনলি হাইপোথার্মিয়া হয়। তবে টার্ম বা একটু ভালো বাচ্চা যেগুলো একটু পরে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিভার ডেভেলপ করে। এটা এটা মানে আমাদের অ্যাডাল্টের মতোই ইনফেকশনের যে 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 সাইটোকাইন গুলি রিলিজ হয় সেটার থেকে আলটিমেটলি ফিভার ডেভেলপ করে। কিন্তু ছোট বাচ্চা, ছোট সাইজ, ওজন কম, প্রিটার্ম, এদের ক্ষেত্রে হাইপারথার্মিয়া মানে ফিভারের চেয়ে ওই কারণেই হাইপোথার্মিয়াটা বেশি কমন। ঠিক গ্লুকোজ ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমরা বলি হাইপার গ্লাইসিমিয়াটা করুন, কারণ গ্লুকোজ ইউটিলাইজেশনটা ইমব্যালেন্স, গ্লুকোজ ইউটিলাইজেশনটা ঠিক মতো পারে না তখন সে সেপসিস ডেভেলপ করলে। স্যার আমরা যেখানে পড়ছি যে সেপসিসের কমন কিছু অর্গানিজম ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, তো এখানে কি ব্যাকটেরিয়া ছাড়া ভাইরাস ফাঙ্গাই এসব দিয়ে হতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কিছু ভাইরাস দিয়েও হতে পারে, কিছু ফাঙ্গাস দিয়েও হতে পারে, কিন্তু কমনলি আমরা যেটা দেখি যে ব্যাকটেরিয়াল অর্গানিজম দিয়ে বেশি হয়। আর ফাঙ্গাস দিয়ে কমন হয় হচ্ছে কখন, যখন হচ্ছে একদম ডিবিলিটেড বাচ্চা থাকে, দীর্ঘদিন এনআইসিইউতে থাকে, দীর্ঘদিন তার অ্যান্টিবায়োটিক লাগে, এদের ক্ষেত্রেই দেখা যায় যে ফাঙ্গাস ইনফেকশনটা কমন হয়, আদারওয়াইজ ফাঙ্গাস ইনফেকশনটা একটু কম। স্যার নিউনেটাল সেপসিস যে আমরা পড়ছি ওটা হয়তো মানে বিফোর ডেলিভারি কি হতে পারে ওই সেপসিসটা? হ্যাঁ, প্রসেসটা ডেফিনেটলি বিফোর ডেলিভারি হতে পারে। এই যে আমরা যে একটা কথা বলতেছিলাম কোরিও এমনিনাইটিস, যে মায়ের যে পেটে যে পানি আছে, যে পানির মধ্যে বাচ্চাটা ছিল সেটাই ইনফেক্টেড হয়েছে, তাহলে ওর মধ্যেই তো বাচ্চাটা আছে, তাহলে প্রসেসটা তো আরো আগে শুরু হতে পারে। স্যার সেপসিসের জন্য পরবর্তীতে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারবে? আচ্ছা, আসলে সেপসিস মানে আমরা কি এতক্ষণ যেগুলো আলোচনা করেছি সেগুলি মূলত ইমিডিয়েট সেপসিস। লেট তাহলে কি হতে পারে? লেটের মধ্যে যেটা হয় যে এখন যদি আমি সে বাচ্চাকে মানে আমরা মানে ভালো করতে পারি, এখন লেটের মধ্যে কোথায় ইনফেকশনটা বেশি ছিল সেটার উপর নির্ভর করবে। যেমন ব্রেইনে যদি ইনফেকশনটা থাকে মেনিনজাইটিস থেকে, সেটা থেকে আলটিমেটলি এক সময় লেট কমপ্লিকেশন হিসেবে তার হাইড্রোক্যাফালাস ডেভেলপ করতে পারে। তারপর আমার একেআই ডেভেলপ করছিলাম, সঠিকভাবে ম্যানেজ করতে পারিনি, লেট কমপ্লিকেশন হিসেবে আমার সিকেডি ডেভেলপ করতে পারে। এরকম কিছু কিছু জিনিস লেট প্রেজেন্টেশন আসতে পারে। স্যার এই কোশ্চেন্স গুলি ছিল, আপনি তো সব বলেই দিয়েছেন, তারপর আসলে আর কোনো কোশ্চেন নেই। তাহলে কি আমি কি শেষ করতে পারি? জি স্যার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।